খবর দিন ভরে পর অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়, আর সেখানে সেই স্কুলে ভর্তিতে ৮,০০০ টাকা। অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, প্রথমে জানতে চাইবো যে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? দেখো, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যে অভিযোগটা করছে মানস কুমার মণ্ডল বলে এক ছাত্রর অভিভাবক। তিনি যেটা অভিযোগ করছে যে তার ছেলেকে যখন ভর্তি করতে যায় তখন তার কাছে টাকা দাবি করা হয় এবং সেই যে টাকার পরিমাণ দাবি করা হয়েছিল সেই টাকা না দিতে পারলেও তাকে ৮,০০০ টাকা দিতে হয়। কিন্তু এই ৮,০০০ টাকার বিনিময়ে কিন্তু কোনো রকম রসিদ বা কোনো রকম রিসিপ্ট কিছুই কিন্তু দেওয়া হয়নি। এবং এরপরে এই যে মানস মণ্ডল, এই মানস মণ্ডলের কাছে কিন্তু সরাসরি কিন্তু একদম তার কাছে কিন্তু যে টাকা চাই, এখানকার যে প্রধান শিক্ষিকা, এই স্কুলের যে প্রধান শিক্ষিকা, সেই প্রধান শিক্ষিকাই কিন্তু টাকাটা চেয়েছিলেন এবং তিনি টাকাটা নিয়েছিলেন। অভিযোগ কি শুনি প্রথমে। আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব। চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। কী এবার বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না আপনি ৮,০০০ দেবেন। আমি ৮,০০০ টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, আমরা মানস মণ্ডলের বক্তব্য শুনলাম, অভিযোগ শুনলাম, তিনি ৮,০০০ টাকা দিয়েছেন, তিনি কোনো রসিদও পাননি এমনটাও অভিযোগ করলেন, এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ। তার কি বক্তব্য? দেখো, এই বিষয়ে বক্তব্য, এই অভিযোগ পাওয়ার পর কিন্তু আমরা এই যে স্কুলের যে পরিচালন সমিতির যিনি সভাপতি ভাস্কর মিত্র, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি যেটা বলেছেন যে তিনি বিষয়টি জেনেছেন এবং তিনি একাধিক লোকের কাছে এই একই রকম অভিযোগ তিনি পেয়েছেন এবং সেই পাওয়ার পরে কিন্তু তিনি এসআই অফিসে কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়। এবং এরপরে আমরা স্কুলে গিয়ে এই যে কাকুলি রায় মণ্ডল, যিনি এই প্রধান শিক্ষিকা, তার সঙ্গে যখন আমরা কথা বলতে যাই, তিনি প্রশ্ন শুনেই তিনি প্রথমেই আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং কোনো উত্তর দেব না, একদম পরিষ্কার জানিয়ে দেন তার কাছ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। একেবারে সঙ্গে থাকো, যখন আমাদের প্রতিনিধি কথা বলতে যান প্রধান শিক্ষিকার সঙ্গে, তখন তিনি কি রিয়াকশন দেখুন একবার। মানস কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি ৮,০০০ টাকা নিয়েছেন। এই নিয়ে কি বলবেন যে তার ছাত্র ভর্তি করার জন্য? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসে সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে, সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথাটা আপনারা বলবেন যে আমরা এই আচ্ছা, এই নিয়ে আপনি কোনো রকম বক্তব্য দেবেন? অর্থাৎ ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করলেন প্রধান শিক্ষিকা এবং তিনি সাফ জানিয়ে দিলেন তিনি কোনো মন্তব্য করবেন না। তবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এসআই অফিসে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছে জানতে পারি এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি। এসএসসির ইন্টারভিউর লিস্টে যোগ্য শিক্ষকের নাম রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের।
এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের, তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কী করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাই ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। এসএসসির প্রকাশ করা ইন্টারভিউ যে লিস্ট তা নিয়ে বিতর্ক রয়েছে, বিক্ষোভ রয়েছে এবং তারই মধ্যে ভেরিফিকেশন চলছে। নথি যাচাইয়ে চাকরি প্রার্থীরা যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষক নিয়োগে নথি যাচাই, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আর প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাক দেওয়া হবে। আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, এসএসসি একদিকে যেমন সতর্ক, নথি যাচাই চলছে এবং ইন্টারভিউর আরো এক ধাপ এগোলো। একেবারে নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে পুরোপুরিভাবে স্বচ্ছভাবে সম্পন্ন হয় তার জন্যই এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ নথি যাচাই আজ থেকে শুরু হলো। আজ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই নথি যাচাইয়ের পর্ব চলবে। অর্থাৎ যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন তারা যা যা ডকুমেন্ট তাদের প্রয়োজন, যেগুলো তারা ডিটেল তারা আপলোড করেছিলেন কিংবা রয়েছে বলে দাবি করেছিলেন, সেই ডিটেলগুলো একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন নথি সহ সেইটা আজ থেকে শুরু হলো। আজকে মূলত যারা বাংলা বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই রকম 700-র কিছু বেশি চাকরি প্রার্থীর তাদের আজকে নথি যাচাইয়ের পর্ব হলো। এর পরের দিনগুলোতে প্রত্যেক দিন গড়ে প্রায় 1000 থেকে 1500-এর কাছাকাছি চাকরি প্রার্থীর নথি যাচাইয়ের পর্ব হওয়ার কথা, যার জন্য প্রায় এই গোটা প্রক্রিয়াটাকে যাতে সহজভাবে করা যায় তার জন্য 15টির কাছে টেবিল একেবারে এসএসসি অফিসের ভেতর তৈরি রাখা হয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য প্রায় 8 থেকে 10 মিনিটের সময় প্রায় বরাদ্দ রাখা হয়েছে। যতক্ষণ তার পুরোপুরি নথি সবকিছু সাবমিট না হচ্ছে বা ভেরিফিকেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে আধিকারিকরা সেই নথিটা বসে তারা যাচাই করছেন। এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার পরে 4 তারিখের পরে যাদের নথি যাচাই সফলভাবে হয়ে যাবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, তেমনটাই খবর রয়েছে এসএসসি সূত্রে। তমশ্রী। বেশ সান্নিক।
এখানে 9টার সময় আসার কথা বলা হয়েছে। আধার কার্ড আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওইখানে ওরা নোট ডাউন করে রেখেছে। আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর ফ্রেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে, তাতে তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কী করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি 380 জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, পেশারা আন্দোলন করছে, করুক, এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000, তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনও। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য। ওদের জায়গাটা থেকে ওরাও হয়তো এত বছর পরে প্রতি বছর পরীক্ষাটা হচ্ছে না, এটা একটা ব্যাপার। এবার আমাদের জায়গাতে আমরাও এটা ভাই বঞ্চিত হয়েছে, আমাদেরটা তো জাস্টিফাই নয়। একটা 7 বছর 6 বছর কারো চাকরি করছে, তারপরে সেই সরকারি চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের অ্যাডমিট কার্ড যেগুলো ডকুমেন্টস চেয়েছে, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তাহলে কাস্ট সার্টিফিকেট আর MA সার্টিফিকেট যেগুলো আছে, এবং রেজাল্ট আছে, BEd সমস্ত ডকুমেন্টস, এগুলো যে খুব সুন্দর ব্যবস্থা করে করা হচ্ছে। আমার এই স্কুল থেকে লিখে আনা হচ্ছে, আমার এমপ্লয় স্ট্যাটাস আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, আমাদের স্কুল পোর্টাল খুললে ওটা পাওয়া যায়, সমস্তটাই পে স্লিপ সমস্তটা দেখেছে।